শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাসর আহমেদ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী গণিতের দশম অধ্যায় বৃত্ত। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে অষ্টম শ্রেণীতে যে বৃত্তের যে পাঠ্য, এই বিষয়গুলো আবার নবম এবং দশম শ্রেণীতে আছে। সেই ক্ষেত্রে আমাদের বৃত্ত খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি সর্বপ্রথম তোমাদেরকে বৃত্তের যে প্রাথমিক আলোচনা সেই বিষয়গুলো নিয়ে অধিক গুরুত্ব দেব। কারণ হচ্ছে আমাদের অনলাইন যে আমরা এক্সাম নিচ্ছি সেগুলো মূলত অবজেক্ট বহু নির্বাচনী আকারের। এখন বহু নির্বাচনী প্রশ্নের আনসার করতে হলে তোমাকে প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ তোমাদের ধারণা থাকা লাগবে। সেজন্য তোমরা যাতে প্রত্যেকটি অবজেক্টিভ সুন্দর মতো আনসার করতে পারো, সেই বিষয়ে সেই দৃষ্টিকোণকে সামনে রেখে আমি আমাদের আলোচনার সামনে আগাবো। এখন আসো আমরা প্রথমে জানি যে বৃত্ত কী। তোমরা ছোটোবেলা থেকে বৃত্তের সংজ্ঞা শিখে আসছো। একটা বিন্দু, এই বিন্দুটাকে কেন্দ্র করে চারদিকে যদি সমান দূরত্ব বজায় রেখে কোনো বক্ররেখা অঙ্কন করা হয় তাকে আমরা বৃত্ত বলবো। এখন এই যে কেন্দ্র, এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, আর এই যে চারদিকে সমান দূরত্বের এই বক্ররেখাটা, এটাকে বলা হয় বৃত্তের পরিধি বা পরিসীমা। এখন আসো আমরা বৃত্তের কেন্দ্র থেকে, যেহেতু চারদিকে সমান দূরত্ব বজায় রেখে আমরা বক্ররেখাটা অঙ্কন করেছি, সেক্ষেত্রে এই বিন্দু থেকে সকল দিকে এই যে বক্ররেখার দূরত্ব, এই যে বক্ররেখার দূরত্ব এদিকে যদি আমি আঁকি, সেটা এদিকে যদি আঁকি, সেটা যে কোনো দিকে আমি যদি কোনো বক্ররেখা অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে সেটা সকল ক্ষেত্রে সমান হবে। কারণ হচ্ছে আমি প্রথমে আঁকার সময় কিন্তু বলেছি যে চারদিকে সমান দূরত্ব বজায় রেখে একটা বক্ররেখা অঙ্কন করব। সেক্ষেত্রে এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধ, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে ব্যাস যোগ অর্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক। তাহলে পুরো জিনিসটাকে আমরা একসাথে বলবো, এটা পুরোটাকে বলবো ব্যাস। আমরা ব্যাসার্ধকে রেডিয়াস আর এটাকে 2r অথবা বড় হাতের আর দ্বারা চিহ্নিত করব। এখন আসো আরও কিছু বিষয়, আমরা বৃত্ত সম্পর্কিত আরও কিছু বিষয় আমরা আলোচনা করি। সেটা হচ্ছে এখন ব্যাস এবং ব্যাসার্ধের যে সম্পর্ক, ব্যাস এবং ব্যাসার্ধের সম্পর্কটা হচ্ছে, দেখো আমি যদি ব্যাসার্ধ আর বলি, ব্যাস যদি আর হয় তাহলে সেটা 2r এর সমান, অর্থাৎ ব্যাসটা ব্যাসার্ধের দ্বিগুণ। আর যদি ব্যাসার্ধ যদি আর বলি তাহলে সেটাকে আমরা r/2 লিখতে পারি, কারণ হচ্ছে ব্যাসের অর্ধেক। এখন আসো আমরা পরিধির যে বিষয়টা, বৃত্তের এই যে ব্যাস এবং পরিধি এবং ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। বৃত্তের, তোমরা খাতায় লিখে রাখবে অবশ্যই এগুলা, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটি ধ্রুবক। এই ধ্রুবকের নাম হচ্ছে পাই। পাই একটা গ্রিক শব্দ, গ্রিক অক্ষর। এটাকে আমরা সাধারণত, তোমরা এটাকে এভাবে দেখো,
কিন্তু আমরা যখন লেখার সময় এটাকে এর মতো দিয়ে উপরে একটা টান দেব, এভাবে লিখব। এখন বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটি ধ্রুবক, সেটার নামে হচ্ছে পাই। পাই একটি, অনেক সময় পরীক্ষায় আসে পাই কোন ধরনের সংখ্যা। পাই একটি অমূলদ সংখ্যা। পাই একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। পাইয়ের মান হচ্ছে, তোমাদের ক্ষেত্রে তোমাদের বইতে 3.14 লেখা আছে, অর্থাৎ এটা এভাবে চলতে থাকবে। তোমরা তোমাদের এই চ্যাপ্টারে যত গাণিতিক সমস্যা আছে, কিছু কিছু গাণিতিক সমস্যা আছে, এগুলো করার সময় আমরা 3.14 ব্যবহার করব পাইয়ের মান। এখন আসো আমরা পরিধি সম্পর্কে একটু আলোচনা করি। পরিধিটা কি? পরিধিটা হচ্ছে এই পুরোটা বৃত্তের এই যে বক্ররেখাটা কতটুকু দৈর্ঘ্য, এই যে বক্ররেখার দৈর্ঘ্য হচ্ছে তার পরিধি। এই দৈর্ঘ্যটাকে বৃত্তের পরিধি অথবা এটাকে বলা হয় পরিসীমা। এই পরিসীমাটা হচ্ছে 2πr। তাহলে আমরা এই যে পাইয়ের সংজ্ঞাটা দিতে গিয়ে বলছিলাম যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এবার দেখো আমরা বৃত্তের ব্যাস কি বলছিলাম? ব্যাসকে বলছিলাম 2r। এখন দেখো তাদের অনুপাত যদি করি তাহলে 2πr/2r = পাই। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই কথার সাথে আমাদের এই যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটি ধ্রুবক, এই ধ্রুবকটাকেই আমরা পাই হিসেবে চিহ্নিত করব। এখন আসো আমরা সামনে একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে চাপ। একটা বৃত্তের উপরে যদি দুটি বিন্দু নেই, যদি চাপ, একটা বৃত্তকে যদি এখানে একটা বিন্দু ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের উপরে যদি এ বি দুটা বিন্দু নেই, তাহলে এই যে একটা এই যে একটা অংশ, একটা অংশ, দুইটা অংশে বিভক্ত হয়ে গেল। তাহলে এ বি একটা চাপ, আবার উপরেও এ বি একটা চাপ। তো তোমরা এখন তোমাদের ক্লাস 8 পর্যন্ত চাপের শ্রেণী বিভাগটা নাই, তারপরও আমি বুঝিয়ে দিচ্ছি। যেটা এ বি এর উপরের চাপ সেটাকে বলা হয় অধিচাপ। অধিচাপ। আর যেটা এ বি এর নিচে চাপ এটা হচ্ছে উপচাপ। তাহলে বৃত্তের চাপ বলতে হচ্ছে বৃত্তের খণ্ডিত অংশকে চাপ বলে। তাহলে বৃত্তচাপ কাকে বলে? বৃত্তচাপ। বৃত্তের খণ্ডিত অংশকে বৃত্তের চাপ বলে। বৃত্তের চাপ বলে। তাহলে একটা বৃত্তের অনেকগুলো খণ্ডিত, আমি যে কোনো অংশ, এই ছোট অংশ নিতে পারি, বড় করে নিতে পারি, যে কোনো অংশ যদি আমরা করি সেটাকে আমরা চাপ বলবো। এখন আসো আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যা বলতে কি বোঝায়? এই যে আমি বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু নিলাম, এই বিন্দু দুটাকে সংযোগ করলে যে সরল রেখা হবে সেটা হবে, এটার নাম হচ্ছে যা। এখন দেখো বৃত্তের যত কাছাকাছি আমি আসব তত যাগুলো বড় হতে থাকবে, আর যত কেন্দ্র থেকে যত কাছাকাছি থাকবে যাব ততই যাগুলো বড় হবে। আর যত দূরে যাব, যেমন এখান থেকে এখানের যে যাটা এটা অনেক বড়, এখান থেকে এখানেরটা আরেকটু ছোট, এখান থেকে এখানেরটা আরেকটু ছোট, এভাবে যত দূরের দিকে যাব কেন্দ্র থেকে দূরবর্তী যাগুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে। এখন যে যাটা কেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে সবচেয়ে বড় যা। সবচেয়ে বড় যা। আর সবচেয়ে বড় যায়ের নামটা হচ্ছে ব্যাস। অবজেক্টিভ আসবে, বৃত্তের বৃহত্তম যায়ের নাম কি? সেটা হচ্ছে ব্যাস। এখন
তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে যা কোনগুলা, যা হচ্ছে আমাদের বৃত্তের উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোজক সরলরেখা হচ্ছে বৃত্তের যা। এখন আসো আমরা কিছু অবজেক্টিভের কিছু জিনিস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে একটি সরল রেখা একটা বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করবে। দেখো এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আর এবি একটি কি সরলরেখা। এই সরলরেখাটা বৃত্তটিকে দুটি বিন্দুতে ছেদ করবে, সর্বোচ্চ দুটি বিন্দুতে ছেদ করবে। এখন আসো আমাদের আরও কিছু জিনিস আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে 1 নম্বর, বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাকে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে 1 নম্বর আমাদের কিছু নিয়ম। 2 নম্বর, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ওই জায়ের উপর লম্ব। এটা বিপরীত। দেখো প্রথমটাতে কি বলা হয়েছে, বৃত্তের কেন্দ্র। আমরা একটু উদাহরণ দিয়ে জানাই। দুইটা ধরো এই একটা বৃত্ত, এ একটা বৃত্ত, এ আর একটা বৃত্ত, এটা কেন্দ্র, এটা কেন্দ্র। এখন প্রথমটা কি বলছে, আমি একটা যা নিলাম, এখানে ও কেন্দ্র, এটা এ বি যা, আর এখানে ও কেন্দ্র, এ বি যা। এখন প্রথমটা বলছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব। এটা থেকে এটাতে যদি আমি লম্ব আঁকি তাহলে এই জাটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এখন পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে, ধরো এখানে আমি বললাম যে ওসি লম্ব এবি, তাহলে এবি এর মান যদি 6 সেন্টিমিটার হয় তাহলে বিসি কত? তাহলে বিসিটা কত হবে? যেহেতু আমাদের নিয়মটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমান দুই ভাগে ভাগ করবে, তাহলে অবশ্যই এটা বিসি 3 সেন্টিমিটার হবে, আবার এসিও 3 সেন্টিমিটার হবে। এবার তোমাকে বলা হলো যে বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু, ধরো এটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু হচ্ছে এম। এখন এখানে ও এমটা হবে ও এম লম্ব এবি। যখন কেন্দ্র এবং মধ্যবিন্দু যুক্ত করব তাহলে সেটা লম্ব হবে। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে যে বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাসভিন্ন কোনো যা এবি এর মধ্যবিন্দু এম, তাহলে ও এম বি এই কোণটা কত ডিগ্রি? যেহেতু লম্ব হবে, যুক্ত করলে ও এম বি ও এম এ বি কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছ। তারপরে 3 নম্বর আমরা আরও কিছু নিয়ম লিখি। 3 নম্বর নিয়মটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল যা
সমান। বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল যা সমান। এখন তোমাদের কাছে একটা বিষয় ক্লিয়ার হওয়া প্রয়োজন যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়ের দূরত্ব আমি কিভাবে বের করব। যে কোনো জায়ের দূরত্ব কিভাবে বের করব। বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়ের দূরত্ব খুব স্পষ্ট ক্লিয়ারলি তোমরা জেনে রাখো যে একটা বৃত্ত থেকে এটা হচ্ছে ও একটা কেন্দ্র, এ বি একটা জ্যা। এখন ও থেকে এ বি এর দূরত্ব হচ্ছে তার লম্ব দূরত্ব। যখন ও থেকে এ বি এর উপর আমি একটা লম্ব আঁকবো তখনই তার দূরত্ব বের হবে। তাহলে অবশ্যই লম্ব, আর এই লম্ব যদি আমি অঙ্কন করে ফেলি তাহলে অবশ্যই এ বিটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, মানে সব কিছু সকল কিছু একই সাথে সংযুক্ত। তোমরা খুব সহজে এগুলো জেনে রাখতে পারবে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে আমি সমদূরবর্তী যতগুলো যা আঁকবো সবগুলো সমান হবে। যেমন এই কেন্দ্র এ বি আর এ সি ডি। তাহলে আমি এখান থেকে এখানে এই ও থেকে যদি এ বি এর দূরত্ব বের করি, সিডি দূরত্ব বলে ধরো এখান থেকে এখানে আমি একটা লম্ব আঁকলাম ওই, আবার এখান থেকে এখানে একটা লম্ব আঁকলাম ও এফ। যদি বলা হয় ওই ই সমান সমান ও এফ, তাহলে অবশ্যই এ বি সমান সমান সিডি হবে। খুব ভালোভাবে বুঝে নাও, এটা অবজেক্টিভ আসবেই, এগুলো দিয়ে অবজেক্টিভ আসে। তারপরে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা সমান হবে। তারপরে আসো বৃত্তের সকল সমান যা, এটার উল্টাটা হচ্ছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র হতে সমদূরবর্তী। খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবা। তাহলে এটা একই জিনিস, মানে একটার অল্টারনেটিভ। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা সমান বলছি, মানে কেন্দ্র দূরত্ব যদি সমান হয় তাহলে যাগুলো সমান হবে। আর যদি কেন্দ্র থেকে যা সমান হয় তাহলে অবশ্যই দূরত্ব সমান। এখানে যদি বলে এ বি আর সিডি, তাহলে এ বি সমান সমান যদি সিডি দেওয়া থাকে তাহলে তুমি অবশ্যই বলবা যে ওই সমান সমান ও এফ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বৃত্তের সম্পর্কিত আলোচনা। আর আরেকটা বিষয়, বৃত্তের আমরা কিছু সূত্র এখন আলোচনা করব, সবগুলো সূত্র। আর আরেকটা ঘনবস্তুর আছে তোমাদের 10.3-এ, ওইটাও আমি একই সাথে আলোচনা করে দেই, তাহলে তোমাদেরকে সকল সূত্রগুলো একসাথে তোমাদেরকে বোঝানো বা জানিয়ে দেওয়া সম্ভব হবে। এখন আসো আমরা আরেকটা ঘনবস্তু হচ্ছে এটা তোমাদের বইতে আছে সিলিন্ডার বা ব্যালন। সিলিন্ডার বা ব্যালনটা কি আমি একটু বুঝাই দিই। ধরো এ একটা আয়তাকার ক্ষেত্র, এই ক্ষেত্রটার এই বাহুটাকে যদি আমি স্থির করে রাখি এবং এই বাহুটা ধরে চারপাশে ঘুরাই, এটা কিন্তু বোর্ডে আঁকা সম্ভব না, কারণ হচ্ছে ঘনবস্তু তিনটা মাত্রা, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তো আমাদের বোর্ডটা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আছে তাহলে এখানে তিনটা মাত্রা আঁকা সম্ভব না। তোমরা একটু বুঝে নাও, আমরা এই বাহুটাকে স্থির রেখে এটাকে চারদিকে ঘুরালে একটা 5 তৈরি হবে, একটা 5। ধরো এটা একটা সিলিন্ডার, মার্কারটা একটা সিলিন্ডার, দেখো কীরকম, এটা নিচে গোল উপরে গোল, দুইটা ভূমি আছে। আর এখানে দেওয়ালটা একটা বক্রতল, এটাকে বলা হয় বক্রতল, নিচে ভূমি উপরে ভূমি, আর এই যে দেওয়ালটা এটা হচ্ছে একটা বক্রতল। তাহলে এটাকেই আমরা কীভাবে
এটা হচ্ছে একটা সিলিন্ডার বা ব্যালন, এটা হচ্ছে তার উচ্চতা, আর এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এখন এটা কিন্তু ওই যে বক্রতল, এটা যেভাবে মার্কারে দেখা যাচ্ছে, এটা কিন্তু মাঝখানে সেটা দেখা যাচ্ছে না। তাহলে তোমরা মার্কারটাকে একটু খেয়াল করো যে এটার ভূমিটা বৃত্ত, দুইটা ভূমি দুইটাইতে বৃত্ত। তাহলে আমি যদি বলি ভূমির ক্ষেত্রফল কি, তাহলে আমাদেরকে আগেই তোমাদেরকে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক। এখন আসো আমরা সিলিন্ডারের ক্ষেত্রে যাই। তাহলে সিলিন্ডারের এখানে একটা ভূমি, এখানে একটা, তাহলে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল কি হবে? সিলিন্ডারের বা ব্যালনের ভূমির ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কোয়ার, অর্থাৎ নিচে একটা ভূমি উপরে একটা ভূমি। এখন আসো এই যে মাঝখানের যে বক্রতলটা, এটার ক্ষেত্রফল আমি বের করব একটা ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা গুণ করে দেব, ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা। তাহলে একটা ভূমির ক্ষেত্রফল হচ্ছে কি বৃত্ত, তাহলে বৃত্ত হলো পাই আর স্কোয়ার, আর উপরের উচ্চতাটা হলো এইচ। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার আসো এটা পুরাটার আয়তনটা কি হবে? এটা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর। এই যে পরিধিটা এটার সাথে উচ্চতাটা আমি গুণ করব 2 পাই আর এইচ। তারপরে আয়তনের সূত্রটা হবে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটার সাথে উচ্চতা গুণ হবে। এবার আসো সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কয়টা তল আছে? দুইটা ভূমি আছে, এটা একটা ভূমি, এটা একটা ভূমি, আর একটা বক্রতল আছে। তাহলে দুইটা ভূমির ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, আর এটা হচ্ছে 2 পাই আর এইচ। কমন নিলে 2 পাই আর যদি কমন নেই আর প্লাস এইচ, তাহলে এটাই হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমাদের এই সূত্রগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগবেই তোমাদেরকে এই চ্যাপ্টারে অবজেক্টিভ আনসার করতে হলে এই বিষয়গুলো অবশ্যই লাগবে। এখন আসো আমরা আরেকটা বিষয় তোমাদেরকে একটু আলোচনা করে দিই, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে অবজেক্টিভ আলোচনা করতে হলে তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যটা আবার স্মরণ করা লাগবে। আমরা গত সেমিস্টারে পিথাগোরাসের উপপাদ্য শিখছিলাম। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, যদি এটা এ হয়, এটা বি হয়, এটা সি হয়, তাহলে এই জায়গায় যদি একটা বর্গ আঁকি এ বাহু দিয়া, তাহলে এখানে যদি একটা বর্গ আঁকি এ বাহু দিয়া, তারপরে এইখানে যদি একটা বর্গ আঁকি এ বাহু দিয়া, তাহলে দেখো তো এটা বাহু যদি বি হয় তাহলে সবগুলাই বি, আর এটা যদি সি হয় তাহলে সবগুলাই সি, এটা যদি এ হয় তাহলে সবগুলাই এ। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা হলো যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, অপর দুই বাহুর উপর, তাহলে এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটা হচ্ছে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য। এখন এখান থেকে তুমি তিনটা জিনিস বের করা শেখা লাগবে। একটা হচ্ছে যদি আমাকে অতিভুজ বের করতে বলা হয়, তাহলে অতিভুজ এ সমান রুট ওভার বি স্কোয়ার সি স্কোয়ার। যদি বি বের করতে বলা হয় তাহলে বি, এখানে বি স্কোয়ার এদিকে রাখলে এটা এদিকে চলে আসে মাইনাসে, তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এটা রুট। এখন যদি সি বের করতে বলা হয় তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই তিনটা সূত্র, এই সূত্রগুলো আমাদের বৃত্তের ক্ষেত্রে অবশ্যই লাগবে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বৃত্তের বেসিক এবং সূত্র নিয়ে আলোচনা করছি। সামনের ক্লাসে অবশ্যই আমরা উপপাদ্য নিয়ে আলোচনা করব। এরপরে ক্লাসে আমরা আমাদের যে অবজেক্টিভ উপর যে ক্লাসটা সেটা আলোচনা করব।
সে পর্যন্ত তোমরা ভালো থাকো আর বাসায় থাকবে, পড়াশোনা করবে, কারণ সামনে স্কুল খুলবে কি খুলবে না এখনও কোনো সিদ্ধান্ত আসে নাই। তো সে কারণে সামনের যে আমাদের থার্ড যে অনলাইন এক্সাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী শ্রেণীতে তোমরা পরীক্ষা দিয়েই তোমাদেরকে প্রমোশন নিতে হবে, এটা সরকারি সিদ্ধান্ত। সেজন্য আমরা বাসায় বসে ভালো করে পড়াশোনা করব। আর সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।